নীলিমা পরীর কথা শেষ হবার আগেই লালিমার উপর ডাইনির সেই জাল এসে তাকে ঢেকে দেয়। এ কি, এই মাছ ধরার জাল কোথা থেকে এলো? এই জলের মধ্যে আমি এমন বন্দি হলাম কেন? নীলিমা পরী, আমায় মুক্ত করো, আমার বড় ভয় করছে, মুক্ত করো আমাকে নীলিমা পরী, নীলিমা পরী। আমরা দুজনই যে ইচ্ছাধারী পড়ি, আমাদের কাছে যে আর কোনোই মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলিমা পরী, আমায় যে এই জালে করে কেউ টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রক্ষা করো আমায়, এই জাল থেকে মুক্ত করো আমায় নীলিমা পরী। আহা, মনে হয় আজ আবার সেই বড় কাতলাটা জালে পড়েছে। কি শক্তি বাবারে, টেনে তুলতেই পারছি না জালটা। খেয়ে খেয়ে যা গতর করেছে, বেটাকে টেনে তুলি, তারপর ভেজে মনের সুখে খাবো। মেছো ডাইনি তার সর্বস্ব শক্তি দিয়ে ধীরে ধীরে জালটা টেনে তুলতে থাকে। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এই জাল টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার যতই চেষ্টা করছি, ততই আমার হাত উপরে শক্তির কাছে অসাড় হয়ে আসছে। আর আর হয়তো তোমায় বাঁচাতে পারলাম না লালিমা। ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা কেমন যেন মৎস্যের মতো। তবে কি আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো? যাই যাই, ঘর থেকে দৌড়ে বটিটা নিয়ে আসি। মেছো ডাইনি তার জালে পড়া ওই অদ্ভুত জীবটিকে দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালিমা পরীর মাথায় বিদ্যুৎ বেগে এক ফন্দি খেলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর স্রোতে ভেসে আসে এক জলপরী। সে কিভাবে যেন একেবারে ডাইনির উঠোনে এসে পড়ে। এরপর ডাইনি হাসতে হাসতে জলপরীকে কোলে তুলে নেয়। সে জলপরীকে নিয়ে পুকুরের জলে ছেড়ে দেয়। বাবারে বাবা, মাছ পাহারা দিতে দিতে আমার চোখে ঘুম জড়িয়ে আসছে, আর পারি না বাবা। উফ, যা ঘুম পেয়েছে, যাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। তারপর ডাইনি তার পুকুর পাড় থেকে উঠে ঘরে ঘুমোতে চলে যায়। নিশুতি রাতে কেউ কোথাও নেই। আকাশে পূর্ণিমার চাঁদ আর বর্ষার মেঘের দল ভেসে বেড়াচ্ছে। এমনই গভীর রাতে ঘেঁটু চোর জাল নিয়ে লোকের পুকুরে মাছ চুরি করতে বেরোয়। আজ সকালে জঙ্গলের মধ্যে যে পুকুরটা দেখলাম, আজ ওই পুকুরেই আমি মাছ চুরি করব। পুকুরের সামনে কুটিরটিও মনে হয় পরিত্যক্ত, কেউ থাকে না। আজ আমাকে মাছ চুরি করা থেকে কেউ আটকাতেই পারবে না। এই কথা বলে ঘেঁটু চোর ডাইনির পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সে তার জালটি ছপাং করে পুকুরের জলে ফেলে, আর জাল টেনে পারে তুলতেই ও বাবা, এ তো দেখছি মস্ত বড় বড় মাছ। এই পুকুরে এতদিন ধরে ছিল, এর কেউ খোঁজ পায়নি। বাবা বাবা বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে এবার পালাই, কেউ দেখে ফেললে আবার হদিস জেনে যাবে। এই কথা বলে ঘেঁটু চোর মাছ ও জাল নিয়ে সেখান থেকে পালায়। তারপর সকাল হতে ডাইনি ঘুম ভেঙে উঠে বাইরে এসে দেখে, একে আমার পুকুর থেকে মাছ ডাঙা এলো কি করে? ঝড় বৃষ্টি হয়েছে বলেও তো মনে হচ্ছে না যে বৃষ্টির জলে মাছ ডাঙায় উঠে আসবে। ও বাবা, এ তো বেশ কিছু পুকুরের ময়লাও রয়েছে, যেন মনে হচ্ছে জালের সাথে উঠে এসেছে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো।
এরপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে পুকুরের জলের গভীর পর্যন্ত তলিয়ে দেখে। ও বাবা, এ যে আমার পুকুর পুরো ফাঁকা করে দিয়েছে। ও হো 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 হো। তখন ডাইনি একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় ওটা কি? ওটা তো কোনো মানুষের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে। কাদাতে একেবারে ছাপ বসে গেছে দেখছি। দেখি তো পায়ের ছাপটা কোন দিকে গেছে। এরপর ডাইনি সেই ছাপ লক্ষ্য করে বেশ কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে লোকটি কোন গ্রামের দিকে ঢুকেছে। তারপর নিজের রূপ বদলে গ্রামের ভিতরে গিয়ে দেখে ও দাদা, ও বৌদি, নিয়ে যাও। আর কটা মাত্র মাছ পড়ে আছে, টাটকা সুস্বাদু মাছ। যারা খাবে তারাই ভাগ্যশালী হবে। আচ্ছা, বটে ভাগ্যশালী হবে? ওই মাছ দেখেই আমি চিনতে পারছি যে ওটা আমারই পুকুরের মাছ। বেটা চোর, আমার পুকুরের মাছ চুরি করে বেচা হচ্ছে। দাঁড়া, তোকে আমি ছাড়বো না। এমন ভাবে তোকে শাস্তি দেব, জন্মের মতো চুরি করা ভুলে যাবি। আর যারা যারা আমার পুকুরের মাছ কিনে নিয়ে গেছে, তোর জন্য তারাও শাস্তি পাবে। ডাইনি সেদিনের মতো সেখান থেকে চলে আসে, কিন্তু পরের দিনই ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে আমায় কিছু খেতে দেবে মা? একটু মাছ ভাজা হলে বড় ভালো হতো। আর বেশি দিন তো বাঁচবো না, এবার মরেই যাব। মরার আগে এই শেষ ইচ্ছেটুকু যদি পূরণ করতে মা। অমন করে বলবেন না, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। খোকন, তুমি এখানেই খেলো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। এরপর সেই বউটি ভিতরে চলে গেলেই ছদ্মবেশী ডাইনি ছেলেটিকে তুলে জাদু করে মাছ বানিয়ে নিজের ঝোলায় পুরে নেয়। আর এইভাবেই গোটা গ্রাম ঘুরে ঘুরে যত বাচ্চা ছেলে মেয়ে আছে সকলকে চুরি করে মাছ বানিয়ে ঝোলায় পুরে নিতে থাকে। এবার বুঝবি তোরা কেমন লাগে আমার পুকুরের চুরি করা মাছ কিনে খাওয়া। এরপর ডাইনি আবার জঙ্গলে ফিরে এসে তার পুকুরের সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপ ধারণ করে। তারপর ঝোলা থেকে মাছরূপী বাচ্চা ছেলে মেয়েগুলোকে জলে ছেড়ে দিতে দিতে বলে, যা থাকিয়ে ওই পুকুরে। এখন তো তোরা সব চুনোপুটি, তাই রক্ষা পেয়ে গেলি। যখন বড় বড় মাছ হয়ে যাবি, তখন রোজ একটা করে ধরবো, কাটবো, ভাজবো আর খাবো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? কেন আমাদের মাছ বানিয়ে দিলে? আমাদের বাড়ি যেতে দাও, আমি মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। ও, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব? আমার পুকুরের চুরি করা মাছ খাওয়ার সময় মনে ছিল না? এবার তোরাই মাছ হয়ে আমার পুকুরে বড় হবি, আর বড় হলে আমি তোদের খাবো। কে তোমার পুকুরে মাছ চুরি করেছে? আমরা তো করিনি, তাহলে আমাদের কেন মাছ বানিয়ে দিলে? ডাইনি আর কোনো কথা না বলে সেখান থেকে তার কুটিরের দিকে চলে যায়। আর মাছরূপী ছোট্ট বাচ্চাগুলি পুকুরের জলে কান্নাকাটি করতে থাকে। ওদিকে তখন ওগো ওগো, কে কোথায় আছো গো? আমার খোকাকে খুঁজে দাও, খুঁজে দাও আমার খোকাকে, আমি যে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও যে আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার মেয়ে? গোটা গ্রামে কোনো বাচ্চাই নেই, সকলের বাচ্চা কি করে একসাথে অদৃশ্য হয়ে গেল? এবার কি হবে গো? আমাদের গ্রামে এ কোন অভিশাপ নেমে এলো? এইভাবে গোটা গ্রামে কান্নার রোল উঠেছে। সকলেই চিন্তিত, ভীত। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে আকাশটা কালো মেঘে ঢেকে যায়, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। দেখো,
আমার মনে হয় নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো বড় কিছু অন্যায় হয়েছে, যার জন্য সৃষ্টিকর্তা রুষ্ট হয়েছেন। তুমি একদম ঠিক কথা বলেছো কাকা। আমাদের উপরে এই কোন অভিশাপের ছায়া পড়লো কে জানে। এত রাতে এমন ঝড় বাদলের মধ্যে আমাদের ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। চলো আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যেন তিনি আমাদের ভুল ক্ষমা করেন এবং আমাদের গ্রামের বাচ্চাদের ফিরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। চলো সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই। এদিকে ঝড় বৃষ্টির বেগ ক্রমশই বেড়েই চলেছে, যেন গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। জঙ্গলের গাছপালাগুলো দুলতে থাকে, পুকুরের জল নদীর জল আছাড় খেয়ে পাড়ে এসে পড়ে। এই অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর স্রোতে ভেসে আসে এক জলপরী। সে কিভাবে যেন একেবারে ডাইনির উঠোনে এসে পড়ে। ওদিকে তখন ডাইনি, বাপরে বাপ, এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! যা দেখছি তাতে মনে হচ্ছে পুকুরের জল উপচে গিয়ে সব কটা মাছ ভেসে পালিয়ে যাবে। যাই, আজ সারা রাত পুকুর পাড়েই বসে পাহারা দেব। এই কথা বলে ডাইনি ঘর থেকে বাইরে আসতেই দেখে ও বাবা, এ কি গো! এ যে দেখছি এক জলপরী আমার উঠোনে এলো কি করে? আমিও বুঝতে পারছি না গো। নদীতে ভেসে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা দমকা হাওয়ায় নদীতে ঢেউ ওঠে। তারপরেই আমি দেখি একেবারে এখানে এসে পড়েছি। বাহ বাহ বাহ, এ তো দারুণ ব্যাপার। আজ দেখছি ডাইনির ভাগ্য শিখেছি রেছে। এর অর্ধেকটা মানুষের মতো, আবার অর্ধেকটা মাছের মতো। না জানি কত সুস্বাদু হবে। আমাকে ওই নদীতে একটু ছেড়ে দেবে গো? আমি যে এতটা স্থলপথ পেরিয়ে একা নদী পর্যন্ত পৌঁছতে পারবো না। তোমাকে নদীতে যেতেও হবে না। আজ থেকে তুমিও আমার এই পুকুরেই থাকবে। আমার যখন ইচ্ছে করবে আমি তখন তোমাকে কেটে খাবো। তার মানে তুমি আমাকে বন্দি করে রাখতে চাও, আমাকে খেতে চাও? তুমি খুব খারাপ, তুমি একটা ডাইনি। হ্যাঁ তো, আমি একটা ডাইনি। এরপর ডাইনি হাসতে হাসতে জলপরীকে কোলে তুলে নেয়। ছাড়ো, ছেড়ে দাও আমায়। দুষ্টু ডাইনি, এ তুমি ভালো করছো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। ছেড়ে দাও বলছি। কিন্তু ডাইনি কোনো কথা বলে না। সে জলপরীকে নিয়ে পুকুরের জলে ছেড়ে দেয়। জলপরীকে পুকুরের জলে দেখে মাছরূপী ছোট্ট বাচ্চাগুলি যেন কিছুটা ভরসা পায়। ভয় পেও না জলপরি, তোমার মতন আমাদেরকেও ওই ডাইনি এই পুকুরে বন্দি করে রেখেছে। এ কি, তোমরা মানুষের মতো কথা বলছো কি করে? আমরা তো মানুষ, ডাইনি জাদু করে আমাদের মাছ বানিয়ে এই পুকুরে রেখে দিয়েছে, বলেছে আমরা বড় হলে আমাদের কেটে খাবে। ওই ডাইনি তোমাদের সাথে এমন কেন করলো? আর তোমরা এখানে এলেই বা কি করে? ওই ডাইনি আমাদের সাথে কেন এমন করলো সেটা তো আমরাও জানি না জলপরি। তবে একদিন ভর দুপুরবেলায় তখন আমি উঠানে খেলা করছিলাম। এরপর সেই ছোট মাছগুলি জলপরীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে জলপরী বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রক্ষা করব আর ওই ডাইনিকে উচিত শাস্তি দেব। তার জন্য তোমাদের সঙ্গে মিলে আমাকে একটা পরিকল্পনা করতে হবে। এই রকম ভাবে নানান কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। শঙ্খবেলা, শঙ্খবেলা, শঙ্খবেলা! এ কি হয়ে গেল? কোথায় গেল শঙ্খবেলা, আমার শঙ্খবেলা? শামুক কুমারের ডাকাডাকি শুনতে পেয়ে সেখানে টুনি পাখি আসে। তুমি এসেছো শামুক কুমার, আমি তোমার অপেক্ষায় ছিলাম। কোথায় ছিলে তুমি? নদীর এই স্থান নিরাপদ ভেবে শঙ্খবেলাকে এখানে রেখে আমি সমুদ্রের তলদেশের পরিস্থিতি বুঝতে সেখানে গিয়েছিলাম।
কিন্তু ফিরে এসে শঙ্খবেলাকে খুঁজে পাচ্ছি না। শামুক কুমার, তবে তোমায় সব কথা খুলে বলি, মন দিয়ে শোনো। এরপর টুনি পাখি শামুক কুমারকে মিছু ডাইনির কথা ও নদীতে বানের ঘটনার কথা খুলে বলে। আর ওদিকে তখন, শোনো বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না, ডাইনিকে শাস্তি দেবার উপায় আমরা ঠিক পেয়ে যাব। কিন্তু আমরা কিছু করে ওঠার আগেই যদি ডাইনি আমাদের খেয়ে নেয়? আরে আমরা তো ছোট বলেই ডাইনি আমাদের পুকুরে ছেড়ে দিয়েছিল, কিন্তু জলপরি তো বড়, তাহলে? তাদের এই কথা আলোচনা হতে হতেই সেখানে শামুক কুমার এসে পৌঁছায়। শঙ্খবেলা, শঙ্খবেলা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শামুক কুমার, তুমি এসেছো? দেখো না, মিছু ডাইনি আমাকে এই পুকুরে। ও, তুমি এখানে, এই পুকুরে? আমি টুনি পাখির কাছে সব কথা শুনেছি। এই নাও, জাদু মুক্তের সাহায্যে মানব রূপে জল থেকে তাড়াতাড়ি উঠে এসো। শুধু আমি নয় শামুক কুমার, এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকেও ওই ডাইনি। এরপর শঙ্খবেলা শামুক কুমারকে সেই পুকুরে বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। আর সব কিছু শুনে, ঠিক আছে, তাহলে আমিও এখন থেকে এই পুকুরের জলে থাকবো। ওই মেছো ডাইনিকে আমায় দেখতেই হবে। তারপর শামুক কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধারণ করে পুকুরের জলে চলে আসে। ওদিকে তখন গ্রামে, আজ 2 দিন হয়ে গেল, আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ, তাই তো, ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা করো না, অনুসন্ধান তো চলছে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। এইভাবে গ্রামের বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে। ওদিকে তখন ঘেঁটু চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে চুরি করা মাছ বিক্রি করে যা পয়সা পেয়েছিলাম তা প্রায় শেষ হতে চললো। আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখে এইভাবে ঘেঁটু চোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা করে ফেলে। সেই দিনই রাতের বেলায় সেই 13 মাঠ হেঁটে হেঁটে পেরিয়ে গেরি শাকচুন্নির সাথে দেখা করতে গিয়ে 2 দিন পেরিয়ে গেল। উড়তে পারলে কতই না ভালো হতো। এদিকে আমার পুকুরের মাছগুলোর কি খবর কে জানে। আর ডাইনির গলা শুনতে পেয়ে পুকুরের জলের তলায় সব মাছেরা, জলপরি ও জলকুমার সবাই একদম চুপ। ডাইনি এসে গেছে, সে কি বলছে আর কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও। দৌড় দৌড় গেরি শাকচুন্নির বাড়ি বেড়াতে যাওয়াটা ফালতু হলো। বেটি কিপটে শুধু কটা তাল খাইয়ে ছাড়া দিল। কোথায় একটু মাছ, ছাগল, মুরগি খাওয়াবে তা না, শুধু শুধু এত দূর যেতে আসতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে আপন মনে কথা বলতে বলতে মেছো ডাইনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ, এই যা, পুকুরটা একবার দেখা হলো না তো, যাই জালটা একবার ফেলে দেখি। ডাইনি যখন পুকুরের দিকে আসবে বলে জাল নিতে ব্যস্ত, এইদিকে তখন শঙ্খবেলা, বাচ্চারা শোনো, আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি। কিন্তু আমরা তো জাদু মুক্তের সাহায্যে এদের বাঁচাতে পারবো না। এদের বাঁচাতে ডাইনির জাদুরই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ডাইনিকে জব্দ করতে গেলে আগে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা নানানভাবে কথার ছলে ওকে ব্যস্ত রেখো, আমি দেখছি কি করা যায়। এই বলে শামুক কুমার মানব রূপ ধরে পুকুর থেকে উঠে আসে। তারপর গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর ডাইনি পুকুর পাড়ে আসতেই, এ কি মেছো ডাইনি, আমাদের ধরতে একটা মস্ত জাল এনেছো? তুমি তো নিজেই জলে নেমে আমাদের ধরতে পারো। দূর বোকা, জলের মধ্যে ডুব দিলে যে আমার কোনো জাদুই কাজ করে না। আর আমিও তো সাঁতার কাটতে পারি না, তাই এই জাল ফেলে তোদের আমি ধরবো, বুঝলি? এই
এই রকমভাবে নানান কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ডাইনি জলে পড়ে নিজেই বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। এবার বল ডাইনি, ওই বাচ্চাগুলোকে কোন জাদুতে মাছ থেকে আবার মানুষ রূপে ফেরানো যাবে? ওরে বাবা, এটা আবার কে? এই, তুই আমাকে ধাক্কা দিয়েছিস তাই না? শিগগির আমাকে জল থেকে বের কর। তখন শঙ্খবেলাও নিজের রূপ বদলে মানুষের রূপে শামুক কুমারের পাশে এসে দাঁড়ায়। এ হলো শামুক কুমার, আমাকে বাঁচাতে এখানে এসেছে। এবার তুমি বাচ্চাদের বাঁচাবার জাদু মন্ত্র বলো, না হলে তোমাকেও চিরকাল এই পুকুরেই থাকতে হবে। ওরে বাবা, না না না, বলছি বলছি, কিন্তু আমাকেও পুকুরের জল থেকে তুলবি বল, কথা দে আগে। হ্যাঁ হ্যাঁ তুলবো, কথা দিচ্ছি, কিন্তু আগে বাচ্চাদের বাঁচানোর উপায় বল। তখন মেছো ডাইনি তাদের যেমনটি করতে বলে, শামুক কুমারও ডাইনির কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি শিশিতে লাল রঙের জাদুর তরল রয়েছে, আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানব রূপ ফিরে পায়। কিন্তু ডাইনি, এবার আমাকে জল থেকে তোল, আমি তো তোদের বাচ্চাদের বাঁচাবার উপায় বলে দিলাম। কিন্তু ততক্ষণে আরও কেউ যেন সেই দিকেই আসছে এমন আওয়াজ পেতেই সকলেই লুকিয়ে পড়ে। ডাইনিও জলে ডুব দেয়। তারপর দেখা যায় আজও পরিবেশ দেখি একেবারে পরিষ্কার, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, জনমানুষের দেখাও নেই। শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো। এরপর ঘেঁটু জেলে পুকুর পাড়ে এসে তার জালটা ঝপাং করে পুকুরের জলে ফেলতেই ডাইনিও সেই জালে আটকা পড়ে। তারপর ওরে বাবা, এ জাল তো দেখি খুব ভারী, মনে হচ্ছে অনেক মাছ পড়েছে। এরপর ঘেঁটু জেলে জাল টেনে পাড়ে তুলতেই এই যে বেটা বদমাস চোর, খুব না আমার পুকুরের মাছ চুরি করে বাজারে বিক্রি করা, কত ছাড়া এই তোর জন্যই সব কিছু গন্ডগোল হয়েছে। ওরে বাবা রে, এই যে ডাইনি। তোর জন্যই আজ আমি পুকুরের জলে ডুবে গিয়ে আমার হয়ে যাচ্ছিল আর কি। এইবার তোর শাস্তির পালা। এই কথা বলে ডাইনি জাদু করে ঘেঁটু চোরকে বিড়াল বানিয়ে দেয়। এরপর সকলেই আড়াল থেকে বেরিয়ে আসে। ডাইনি, এবার থেকে তুমি তোমার মাছ চোর বিড়ালকে সামলে রেখো, আমরা চললাম। এই কথা বলে শঙ্খবেলা, জলপরি ও শামুক কুমার সকল বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে এসে দাঁড়ায়। দাঁড়াও শঙ্খবেলা, আমাদের আরও একটা কাজ বাকি আছে। তখন শামুক কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও শঙ্খবেলা জলপরির কথা ভুলিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়, আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায়। টুনি পাখি এলে তার ডিম ফিরিয়ে দেব। তবে রে, আমার কথা শুনবি না। কিংকোবরা সাপ স্বর্ণ জলপরীকে আক্রমণ করে, আর স্বর্ণ জলপরী নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নদীপথে সাঁতরে এগোতে থাকে। কি ব্যাপার টুনি পাখি, এত সুমধুর কণ্ঠে গান গাইছো যে? নিশ্চয়ই কোনো সুখবর আছে। ও স্বর্ণজলপরি তুমি? হ্যাঁ বন্ধু, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমি 2টি ডিম পেড়েছি। এই প্রথমবার আমি মা ডাক শুনতে চলেছি। সত্যি? এ তো খুবই খুশির খবর। আচ্ছা, তোমার ডিম দুটি আমাকে একবার দেখাবে? এই কথা শুনে টুনি পাখি খুবই আনন্দের সঙ্গে তার ঠোঁটে করে ডিম দুটিকে তুলে তুলে স্বর্ণ জলপরীকে দেখায়।
এবং ডিম দেখে স্বর্ণ জলপরীও ভারী খুশি হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি তার বাসায় বসে ডিমে তা দেয়, আর স্বর্ণ জলপরী নদীতে ভেসে বেড়ায়। কিন্তু একদিন দুপুরবেলা ওরে বাবা, আকাশে যে দেখি ভয়ানক মেঘ করেছে, এখনই ঝড় উঠবে মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে নদীর পাড়ে